বড় কোনো অগ্রগতি নেই নোয়াখালীতে মণ্ডপে হামলার ঘটনা তদন্তে। নির্দেশনার পরও বেশিরভাগ মন্দিরে বসেনি সিসিটিভি ক্যামেরা, পাওয়া যায়নি ঘটনাস্থলের ফুটেজ। নিষিদ্ধ তবুও হাজারের ওপর পলিথিন কারখানা পুরান ঢাকায়। রাতের আধারেই ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। জড়িত পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্টদের। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন ৩ প্রস্তাবনা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় খুললেও এখনও অনলাইন নির্ভরশীল বেসরকারি বিশ্ববিদ্যালয় কবে খুলবে হয়নি চূড়ান্ত। ভ্যাকসিন পায়নি অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা। সম্প্রীতির পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার পর থেকেই এর জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে আসছে ক্ষমতাসীন দল। শনিবার বিকেলে বাংলাদেশ কৃষক লীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কোরআন অবমাননার দায়ে বিএনপি নেতাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কুমিল্লার নাদুয়ার দিঘির মন্দিরে ওখানে আপনার প্রতিমার কাছে আপনারা কোরআন শরীফ রেখে আসেন। ইকবালের স্বীকারোক্তি এসেছে, এর সঙ্গে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা, যুব দলের নেতা এবং বিএনপির কাউন্সিলরদের নাম চলে এসেছে। কোরআন শরীফ অবমাননার জন্য আপনাদেরকে অভিযুক্ত হয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একই দিন দিনাজপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার সঙ্গে যে বিএনপি জড়িত তা এখন স্পষ্ট হচ্ছে। বিএনপি জামাত চক্র, সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে এবং সেগুলো ধীরে ধীরে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা শুরু থেকেই সেই কথা বলেছিলাম এবং আজকে তদন্তে দেখা যাচ্ছে যে কীভাবে নোয়াখালীতে বরকতুল্লাহ হুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে। এদিন সকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্যই বিএনপি এখন নির্বাচন বিমুখ, আর এজন্যই তারা দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। বিরোধী দল গণতন্ত্রের পথে বারবার বাধার সৃষ্টি করছে এবং তারা আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে এখন তারা সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ পরমত সহিষ্ণু রাজনৈতিক দল বলেই বিএনপি এখনো রাজনীতি করতে পারছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে নোয়াখালীতে প্রধান সড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সংঘাতে ব্যস্ত রেখেই পরিকল্পিতভাবে গলিতে গলিতে মন্দির ও পূজা মণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা। আর মণ্ডপের দায়িত্বশীলদের দাবি, নোয়াখালীর চৌমোহনী পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা থেকেই প্রশাসনের অনুরোধে সকালেই প্রতিমা বিসর্জন দেয়া হয়। সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে নোয়াখালী থেকে জুলহাস তালুকদার ক্যামেরায় বখতিয়ার মুন্নার আরও একটি রিপোর্ট। কুমিল্লায় মন্দিরে কোরআন অবমাননার ঘটনা নিয়ে চরম উত্তেজনার একদিন পর 15 অক্টোবর শুক্রবারই সনাতন ধর্মাবলম্বীদের ছিল প্রতিমা বিসর্জন। তাই সংঘাতের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াখালী চৌমুহনী পৌরসভা এলাকায়ও 150 পুলিশ সহ বিজিবি র্যাব মাঠে নামে। তবে জুম্মার নামাজ শেষে মিছিলকারীরা চৌমুহনীর প্রধান সড়কেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্যদিকে একই সময় তারা সেখানকার পাড়ায় মহল্লায় মন্দিরে মন্দিরে পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। 400-500 লোক আমাদের এই মন্দিরে আক্রমণ করেছে। আমাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেগুলো আমাদের ধ্বংস করে দিয়েছে। বেগমগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের অভিযোগ, মন্দির মণ্ডপ রক্ষায় প্রশাসনের নজর না থাকায় হামলার সময় কোনো সাহায্য পাওয়া যায়নি। প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু প্রশাসনের বিকার আসতেছে, শুধু এটাই বলে
শান্তি শৃঙ্খলার জন্য যদি উপযুক্ত ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই ধরনের পরিস্থিতিতে আমরা সম্মুখীন হতাম না। তবে জেলা পুলিশ সুপারের দাবি, মিছিলকারীরা প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখে। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে যে তাদেরকে ঠেকানোর জন্য, কিন্তু তারা এত লোকজন তাৎক্ষণিকভাবে জড়ো হয়ে হাজার হাজার লোক এই পুলিশকে কিন্তু বাধা প্রদান করে, সাথে আমাদের সঙ্গে যারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করে। নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় সাম্প্রদায়িক সহিংসতায় ৬০টি মন্দির ও ৫টি পূজা মণ্ডপে ২ জন নিহত ও আহত হন কমপক্ষে ৫০ জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। কুমিল্লার পর কক্সবাজারে একটি বাড়িকে মন্দির ভেবে পবিত্র কোরআন শরীফ রাখার চেষ্টা করে ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন, এমনটাই ধারণা চকরিয়ার নয়াপাড়া গ্রামবাসীর। পরে তার কাছ থেকে কোরআন শরীফ উদ্ধার করেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চকরিয়ার খোটাখালী সবুজ পাহাড়ের নয়াপাড়া গ্রাম। সবুজ গাছপালা ঘেরা পাহাড়ের উপরে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি। সিঁড়ি বেয়ে উঠে যেতে হয় এসব ঘরবাড়িতে। সবুজ পাহাড়ের বাসিন্দা রমজান আলী গেল ১৭ অক্টোবর রাত ১০টায় নির্বাচনী কার্যক্রম শেষে সিঁড়ি বেয়ে নিজ বাড়িতে যান তিনি, কিন্তু পাহাড়ের চূড়ায় উঠতে বাড়ির গেটের সামনে দেখতে পান কেউ একজন বসে আছেন। পরে চিৎকার করলে রমজান আলীর স্বজনরা ছুটে আসেন। এ সময় বসে থাকা ব্যক্তি নিজেকে কুমিল্লার ইকবাল হোসেন পরিচয় দেয়। পরে রোহিঙ্গা মনে করে ইকবালের হাতে থাকা কোরআন শরীফটি নিয়ে নেয় স্থানীয়রা। পুরো ঘটনাটি ভিডিও করেন রমজান আলী। আমি দেখে মনে করছি একটা ইয়াবা গ্রস্ত মাদকগ্রস্ত লোক মনে করছি। আমরা ভিডিওটা সেভ রাখি। চকরিয়া থানার ওসি মহোদয় এসে আমার কাছ থেকে কোরআন শরীফটা আমি ওনাকে সুপর্দ করি। ইকবালের হাতে কোরআন শরীফ দেখতে পেয়ে নানা প্রশ্ন করেন স্থানীয়রা। তবে কোরআন শরীফটি তার নানার দেয়া এবং ঘর ছেড়ে পালিয়ে এসেছে বলে দাবি করে ইকবাল। তো কোরআন শরীফ কেন নিছে? তোমার কোরআন শরীফ কে দিছে? হয়তো আমার নানাই দিছে। কোরআন শরীফ নিছে কেন? এইরকম বললে বড় করে তাকিয়ে থাকে। তো তোমার নাম কি? হয়তো আমার নাম ইকবাল হোসেন। তো তুমি এখানে কিভাবে আসলে? তোমার বাড়ি কই? হয়তো আমার বাড়ি কুমিল্লা। কোরআনটা রেখে দেওয়ার পরে নামাই দিতেছি। নামাই দেওয়ার সময় আমাদের থেকে ছুটকে ওদিকে চলে যেতে, আমরা ওনার পিছন করছিলাম। আমরা ধরতে পারি না, পালাই গেছে। এদিকে সংবাদ পেয়ে সবুজ পাহাড় এলাকার বাসিন্দা রমজান আলী থেকে কোরআন শরীফটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লাতে যে মামলার ইনকোয়ারি অফিসার আছে উনি আমাদেরকে বার্তা পাঠিয়েছেন, আমরা ওই বার্তার আলোকে মূলত এটা করতে না, আমরা জানতাম না। তো ওই হিসাবে আমরা এটা রিকভারি করে রাখছি, আমরা ওটা কুমিল্লা পাঠাচ্ছি। গেল ২১ অক্টোবর রাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে আটক করে পুলিশ। এরপর ২২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে কক্সবাজার পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘরে ঘরে পুলিশ দেয়া সম্ভব নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে হবে। গতকাল রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী জানান, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সহিংসতাকারী ও উস্কানিদাতা সবাইকে শনাক্ত করা হয়েছে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উস্কানিদাতা ও হামলাকারী সবাইকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2021 অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণ মানুষকে নিজ দায়িত্বে সতর্ক থাকতে বলেন তিনি। যে ধরনের উস্কানি আসছিল, যে ধরনের ভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল, জনগণকে আকৃষ্ট করেছিল, একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, এই ঘটনাটা ঘটিয়েছে। আর কিন্তু আজকে বের করে নিয়ে আসছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা তো সব ঘরে ঘরে পুলিশ দিতে পারি না। ঘরে ঘরে যে জনগণ আমাদের আছে, তারা যদি সজাগ থাকেন, তারা যদি পুলিশের রিয়েল টাইম ইনফরমেশনটা দিয়ে দেন, তাহলে আমরা অনেক ঘটনার থেকেই বাঁচতে পারি। অনুষ্ঠানে আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অপরাধ বেড়েছে আশঙ্কাজনকভাবে, যা দেশ ও মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুলিশকে অবশ্যই এই সাইবার ওয়ার্ল্ডে যে অপরাধ হচ্ছে এবং সাইবার ওয়ার্ল্ড যে হুমকি তৈরি করছে দেশের জন্য, এদেশের মানুষের জন্য, নাগরিকদের নিরাপত্তার জন্য, সেই লক্ষ্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে হুমকির মুখে পড়তে পারে দেশের অস্তিত্ব। মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই মিলে তো আমরা এই সমাজে।
একজন আরেকজনের বিপদে তার পাশে যদি না দাঁড়াতে পারে তাহলে সমাজ তো টিকবে না। সমাজ টিকবে না, সমাজ না টিকলে রাষ্ট্র টিকবে না। অনুষ্ঠানে অংশ নিয়ে কথাসাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল পুলিশকে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে অংশীদারিত্বমূলক পুলিশিং করার আহ্বান জানান। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। একক কোনো সংগঠন কিংবা গোষ্ঠী নয়, সাম্প্রদায়িকতা রুখে দিতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিল্পী কলাকুশলীরা। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ হয়। সহিংসতার পেছনের শক্তিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিল্পীরা। সাংস্কৃতিক কর্মী অধরা প্রিয়া কদিন আগে হারিয়েছেন বাবা, কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। অধরার বাবাকে বলি হতে হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার। সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে উনি চলে গেছেন। অধরার এই প্রশ্নের উত্তর খুঁজতে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হন শিল্পী কলাকুশলীরা। সম্প্রীতি সমাবেশের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানান সাম্প্রদায়িক সহিংসতার। সাম্প্রদায়িকতার কোনো ধরনের কোনো ধর্ম নেই, সে মুসলমানও না ও হিন্দুও না, কোনো ধর্মের কিছু না। মূল আন্দোলনটুকু তৈরি করা উচিত সারা বাংলাদেশের মধ্যে। এটা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের দেশ, এই দেশটাকে আমরা ধ্বংস হতে দিতে চাই না। এই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক দলাদলি বন্ধের আহ্বান জানান শিল্পীরা। এমন অপকর্মের প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একটা অপূর্ব সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সুন্দর রাখতে চাই। আর সাম্প্রদায়িক বিনষ্টকারীদের বিরুদ্ধে আমরা সবাই মিলে আজ এক হয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসলে সাম্প্রদায়িকতা আমাদের মগজে, আমরা বলি না মগজ ধরাই করতে হবে। এই মগজ ধরাই যদি আমরা করতে না পারি তাহলে সাম্প্রদায়িকতা কখনো দূর হবে না। বিগত বছরগুলোতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিচার না হওয়ার সমালোচনা করেন শিল্পীরা। বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে রুখে দেওয়া যাবে না ষড়যন্ত্র। এখন সময় আছে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই সমস্ত পশুদের বিরুদ্ধে। এটা অমোঘ সত্য যে এই দেশে সহিংসতা এবং উগ্র সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। বাংলার মাটিতে সকল ধর্মের সকল মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন সংস্কৃতি কর্মীরা। দেখতে তুমি আমার মতই, তোমার মতই আমি, তবুও কেন পরস্পরে যুদ্ধে আমরা নামি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সরকারি সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দিয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। এই সুযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতার করা হচ্ছে বলে দাবি তাদের। রাজধানীতে গতকাল আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন নেতারা। নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বেশ কদিন ধরেই রাজপথে বিএনপি। বাজার নিয়ন্ত্রণের দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে যুবদল। অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, সরকার দলীয় সিন্ডিকেটের কারণে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপান ক্ষমতাসীনদের উপরেই। এই সরকার উস্কানি দিয়ে বিএনপিকে ভাসানোর জন্য ওরা অপকর্ম করে বিএনপি ধারে দোষ চাপাচ্ছেন। এইটা প্রমাণ করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। রংপুর বিভাগ প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, দুর্গোৎসবে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ঘটানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যে ঘটনা, এটা বাংলাদেশের সবাই বুঝে যে সরকারের প্ররোচনায় একটি গোষ্ঠীকে দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এদিকে রাজধানীর একটি হোটেলে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি ও সরকারের পরিবর্তন চায় দেশের জনগণ। চরম নৈরাজ্য চলছে, লক্ষ্য একটি, সেটি হচ্ছে যে কিভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের মধ্যে একটা বড় রকমের জিজ্ঞাসা হয়েছে এই পরিবর্তনটা কবে আসবে। আমরা অবশ্যই বেরোতে পারবো, যে মানুষকে জেগে উঠতে হবে। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে বিভিন্ন খাতে দুর্নীতি চলছে, যেগুলোতে আপনার কমিশন পাওয়া যাবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলার সঙ্গে বিএনপি জড়িত তা এখন স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল দুপুরে দিনাজপুরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি জামাত চক্র সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে এবং সেগুলো ধীরে ধীরে দিবালোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা শুরু থেকেই সেই কথা বলেছিলাম এবং আজকে তদন্তে দেখা যাচ্ছে যে কীভাবে নোয়াখালীতে বরকতুল্লাহ হুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সবগুলো ধীরে ধীরে বের হচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে যারা নস্যাৎ করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। গতকাল রাজধানীর লালবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। সম্প্রীতির বন্ধন যাতে কেউ নষ্ট করতে না পারে সেই জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অপশক্তি কিন্তু ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচন যেন সব দলগুলো প্রস্তুতি গ্রহণ করছে, সেই মুহূর্তে দেশে একটা সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক বিষ পাপড় ছড়ানোর জন্য একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে যারা নস্যাৎ করতে চায়, দেশকে যারা বিভিন্ন অজুহাতে দেশে যারা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, অতীতে যারা সন্ত্রাস করেছিল, আগুন সন্ত্রাস করেছিল, যারা এই কাজগুলো করতে চায় তাদের ব্যাপারে আমরা সাবধান থাকব। নিষিদ্ধ তবুও হাজারের ওপর পলিথিন কারখানা পুরান ঢাকায়। প্রতিদিন উৎপাদন হচ্ছে টনের পর টন। রাতের আধারে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু তাই নয়, এসব কারখানা চালাতে যে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সংযোগ নিতে হয় তাও অবৈধ। স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে পুরান ঢাকা এখন পলিথিন সিন্ডিকেটের কবজায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তার যোগসাজশেই চলছে নিষিদ্ধ পলিথিন কারখানা। পাভেল আহমেদের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। নিষিদ্ধ পলিথিন তবুও নিত্যদিন বাজারে বৈধতা দিয়েই ক্রেতার হাতে তুলে দিচ্ছে বিক্রেতা। ১৯ বছর ধরে বাজারে দাপট পলিথিনের। ভোক্তাদের অভিযোগ থাকলেও বন্ধ নেই উৎপাদন। সরকার বারবার পদক্ষেপ নেয় যে পলিথিন বন্ধ করো। একবারে উৎপাদন যারা মেল টেল আনছে এদের মেল টেল সব ধ্বংস করে দেখ, নাহলে সরকার এটা বিক্রি করে নিয়ে যাক সিজ করে। তো এটা উৎপাদন না করতে পারলে বাজারে ছড়াইব না। সফল যদি হইতো তাহলে তো থাকতোই না। বারবার করে চেষ্টা করে কিন্তু স্ট্রংলি ধরে না। পয়সা খায় পুলিশরা, পয়সা খায় কর্মকর্তারা, বুঝলেন না, সব তো ঘুষখোর। পুরান ঢাকা ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই নগরীতে বাসা বেঁধেছে অবৈধ পলিথিন। প্রায় বাড়ির নিচে আছে নিষিদ্ধ পলিথিন কারখানা। দিনের বেলা নীরব থাকা পুরান ঢাকা রাতের গভীরতার সাথে বাড়ে অলিগলির ব্যস্ততা। প্রতিটি কারখানা ব্যস্ত পলিথিন তৈরিতে। প্রথমে পুরাতন পলিথিন ভেঙে তৈরি করা হয় দানা, সেখান থেকে তৈরি করা হয় পলিথিন। তথ্য বলছে পুরান ঢাকার ইসলামবাগ, চকবাজার, কামরাঙ্গীচর সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার পলিথিন কারখানা গড়ে উঠেছে। দানা পরে এটাতে কি হবে? দানার পর পলি হবে। জি, এগুলো প্রথমে সংগ্রহ করে তারপরে এখানে আয়না দানা হয়। দানা থেকে অন্য কারখানা আবার কিনে নেয়, হেরানি পলিথিন বানায়। এসব নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। কারখানায় মাসে চাঁদা দিতে হয় ১৫,০০০ টাকা, যার সাথে জড়িত স্থানীয় প্রশাসন থেকে পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা। এসব নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধানে গেলে বাধা দেয় কারখানা মালিক। এখন পলিথিন হয় মানে ব্যাগ কিসা এগুলো বানায়। কি কি কাজে লাগে আমরা তো সেটা জানি না, শুধু আমরা রেল বানাই এটাই। পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তর আর সরকার চাইলেই সম্ভব পরিবেশের জন্য ক্ষতি করে পলিথিন কারখানা বন্ধ করা। উৎপাদনকারীকে সে ধরতে পারে না, এটা কি টম এন্ড জেরির খেলা হচ্ছে নাকি? সে রেগুলেটর হিসেবে উৎপাদনকারীকে ধরতে পারবে না, এটা আবার কি ধরনের কথা হলো? অবশ্যই সে জানে, এবং সে যদি না জানে তাহলে সে এই উৎপাদনকারীরা কোথায় সাপ্লাই দেয় সে সাপ্লাই চেনে গিয়ে আঘাত হানুক। আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকারকে উদ্যোগ নিতে হবে। আইন প্রায়োগিক করার জন্য সরকারকে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তথ্য মতে শুধু রাজধানীতে দিনে প্রায় ১.৫ কোটি পলিথিন ব্যাগ জমা হচ্ছে। পলিথিন উৎপাদন থেকে বিপণন সব ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এই পুরান ঢাকায় ২৪ ঘন্টা চলে এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন। আইনের চোখ ফাঁকি দিয়ে এসব প্রতিষ্ঠানগুলো চলছে দেদারসে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৬তম আসরে যোগ দিতে আজ স্কটল্যান্ডের গ্লাসগো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে ১ নভেম্বর শেখ হাসিনা তার বক্তব্যে ৩ দফা প্রস্তাবনা তুলে ধরবেন। পরে ব্রিটেন ও ফ্রান্স সফরে
দেশ দুটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। জলবায়ু পরিবর্তনে পৃথিবীর ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশার বিশ্ব জলবায়ু সম্মেলন COP26 আসর বসবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। কার্বন নিঃসরণকারী দেশের নেতাদের কাছে বড় দাবি থাকছে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা। থাকছে $100 বিলিয়ন প্রতিশ্রুত জলবায়ু তহবিল বাস্তবায়নের দাবিও। ঝুঁকিতে থাকা 48টি দেশের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর বর্তমান সভাপতি হিসেবে COP26 শীর্ষ বৈঠকে 1 নভেম্বর ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশের সার্বিক চিত্র উঠে আসবে শেখ হাসিনার বক্তব্যে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একে আব্দুল মোমেন জানান 2 নভেম্বর উইমেন অ্যান্ড ক্লাইমেটের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধ, অভিযোজন ও অর্থায়নকে আহ্বান জানিয়ে আসতে পারে ঢাকা গ্লাসগো ঘোষণাও। আগামী 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী COP26 এর শীর্ষ বৈঠকে ভাষণ দেবেন। 2015 সালের থেকে অঙ্গীকার করেছে যে এই ক্লাইমেট ফান্ডে তারা $100 বিলিয়ন আপনার অনুদান দেবে প্রতি বছর, যে তোমরা খালি মুখে মুখে বলো দিস টাইম ইউ মাস্ট গিভ ইট। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি দেওয়া হবে 11 নভেম্বর প্যারিসে। এই অনুষ্ঠানে যোগ দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। আন্তর্জাতিক পুরস্কারটি বিজয়ী ব্যক্তি এবং সংস্থাকে প্রদান করা হবে। এছাড়া 12 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর 75তম বার্ষিকী উদযাপনের একটি উচ্চ পর্যায়ের সভায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্মেলনের শীর্ষ বৈঠক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে করণীয় ঠিক করতে আজ থেকে স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে অংশ নিতে গ্লাসগো পৌঁছেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু সম্মেলন উপলক্ষে শনিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছান পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। এ সময় আরও অনেক পরিবেশ কর্মী তার সঙ্গে ছিলেন। থানবার্গের আগমন ঘিরে আগে থেকেই মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় রোববার শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন COP26। 2015 সালের পর এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই সম্মেলনকেই শেষ ভরসা মনে করছেন অনেকে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আসতে শুরু করেছেন বিশ্ব নেতারা। এদিকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি কমাতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণের হার নির্ধারণের করণীয় ঠিক করতে শুরু হতে যাওয়া এই সম্মেলন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের উপর চাপ অব্যাহত রাখতে যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। Thank you for standing up for climate action in your country. 2015 সালের পর এবছরই বড় আকারে হচ্ছে এই সম্মেলন। গ্লাসগোতে এবারের সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা 25,000 পর্যন্ত হতে পারে বলে ধারণা আয়োজকদের। 31 অক্টোবর শুরু হয়ে আগামী 12 নভেম্বর শেষ হবে এবারের COP26 সম্মেলন। রাহানুল রানা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে করোনা টিকা নেয়া প্রায় 12 লাখ মানুষই নেননি দ্বিতীয় ডোজ। এর জন্য ভ্যাকসিন ব্যবস্থাপনা আর প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যারা দ্বিতীয় ডোজ পাননি নিয়মিত কেন্দ্র থেকে যে কোনো সময় তারা টিকা নিতে পারবেন। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত 28 সেপ্টেম্বরের বিশেষ ক্যাম্পেইনে যারা কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, 1 মাসের ব্যবধানে বৃহস্পতিবার সারা দেশেই তাদের দেয়া হয় দ্বিতীয় ডোজ। তবে ওই দিন প্রায় সব কেন্দ্রে উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিশেষ ক্যাম্পেইনে প্রথম ডোজ পেয়েছিলেন 66,25,123 জন। তবে দ্বিতীয় ডোজের দিন বৃহস্পতিবার টিকা নেন 54,44,166 জন। অর্থাৎ প্রথম দিনে দ্বিতীয় ডোজের বাইরে থাকেন 11,81,000 বা 18% মানুষ। আমরা 71-এ এই অবস্থায় টিকা ব্যবস্থাপনা আর প্রচারণার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রথম একটা ঢাক ঢোল পিটায় করলাম, পরে যে সেকেন্ড ডোজ নেওয়ার বেলা তখন কি গভর্নমেন্টের তরফ থেকে এইরকমই উৎসাহ ছিল নাকি একটু ঢিলামি ছিল? কিছু ঢিলামি ছিল। জনসাধারণ যদি উদ্বুদ্ধ না হয় যে ঢিলামো করে, তাহলে আমাদের গভর্নমেন্ট মেশিনারিকে তাদের দোরগোড়ায় যেতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার যেসব কেন্দ্রে ইপিআই টিকা কার্যক্রম ছিল সেসব কেন্দ্রের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয় শনিবার। সে কারণেই বৃহস্পতিবার সবাই দ্বিতীয় ডোজের আওতায় আসেননি।
বৃহস্পতিবার আমাদের সারা দেশেই অনেক জায়গায় নিয়মিত বাচ্চাদের টিকা ছিল, কাজে সেখানে তখন আমরা তো আর এই কোভিডের টিকা দিতে পারি নাই। দ্বিতীয় রাউন্ডের ডেটটা পড়ছে বৃহস্পতিবার, কাজে বৃহস্পতিবার ঠিক রাখছি, যারা পারতে দিতে, না পারলে শনিবারে। প্রথম কথা হলো টিকা আগে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ ক্যাম্পেইনে যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারা পরে নিজ এলাকায় নিয়মিত কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গত 12 সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনলাইনেই চলছে তাদের ক্লাস। কর্তৃপক্ষ বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষার্থী এখনও করোনা ভ্যাকসিনের আওতায় আসেনি। তাই কবে থেকে সশরীরে ক্লাস শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। হাসিবুল হাসানের রিপোর্ট। অতিমারি করোনায় থমকে যাওয়া শিক্ষাজীবন প্রাণ পেয়েও যেন পাচ্ছে না। অর্ধেকের বেশি শিক্ষার্থীকে টিকার আওতায় এনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস নেওয়া শুরু করলেও পিছিয়ে প্রাইভেটের শিক্ষার্থীরা। ব্যবহারিক কিছু বিষয় ছাড়া গত বছরের 17 মার্চ থেকে অনলাইন ক্লাসেই সীমাবদ্ধ তাদের শিক্ষা জীবন। দীর্ঘদিনের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীরা ফিরতে চান ক্যাম্পাসে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টিকার আওতায় এনে আমাদের ইউনিভার্সিটিগুলোতে খুলে দেওয়া হোক, অ্যান্ড আমাদের ক্লাস করেন ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ করে দেওয়া হোক। অনেকে কিন্তু টিকার আওতায় চলে এসেছে, তো যারা এসেছে তাদের নিয়ে অবশ্যই ক্লাসটা শুরু করা উচিত। একই সঙ্গে এত শিক্ষার্থী করোনা টিকার আওতায় আনার ক্ষেত্রে আসলে শুধুমাত্র যে শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই পারে না, এর সঙ্গে সমন্বয়ের ব্যাপারও আছে। ইউজিসির দেওয়া নির্দেশনা মেনে কেন ক্লাসরুমে পাঠদান করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলছেন, বেশিরভাগ শিক্ষার্থী এখনো টিকা পাননি। সবার স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এখনো অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল তারা। চেষ্টা করা হচ্ছিল যে স্পেশাল টিকা প্রাইভেট ইউনিভার্সিটি 104টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জ করার, কিন্তু ফোকাসটা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক। তো আমাদেরও অন ক্যাম্পাস যদি টিকার ব্যবস্থা করা হয়, আমাদের যারা এখনো বাকি আছে তারা পাবে। আমরা ইউজিসির চাহিদা অনুযায়ী তাদের কাছে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি, দেশের প্রায় 70টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস হচ্ছে। বাকিদের যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। আগে যেমন শুধু তাদের ক্লাস ছিল অনলাইন বেস, কিন্তু এখন কিন্তু সামনাসামনি তারা ক্লাস হচ্ছে এবং আমাদের কর্তৃপক্ষ 2-4টি ইউনিভার্সিটি সারপ্রাইজ ভিজিটও করেছে। ইউজিসির তথ্য মতে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী 42 লাখ। প্রথম ডোজ টিকা নিয়েছেন 15 লাখ আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন প্রায় 3 লাখ। টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় 27 লাখ। সেই হিসাবে এখনও প্রায় 15 লাখের বেশি শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় আসেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেককেই কোভিড-19-এর কমপক্ষে 1 ডোজ টিকা না পাওয়া পর্যন্ত কিংবা টিকা নেওয়ার জন্য নিবন্ধিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু করা যাবে না। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ভরসা আরও থাকছে। মাইলিক সংরক্ষণ কর্মসূচির পর কাল থেকে শুরু জাটকা ধরার নিষেধাজ্ঞা। চলবে টানা 8 মাস। হতাশ জেলেরা, খাদ্য সহায়তা বাড়ানোর দাবি। রিকশা চালক কামরুল ঢাকায় এসে হয়ে গেলেন ড্যান্স মাস্টার। নাচ শেখানোর কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে আটকে রাখত আস্তানায়। এরপরই পাচার করত ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। রাজধানী মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 11 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করেছে পাচার হতে যাওয়া 23 নারীকে। উন্নত জীবনযাপন ও মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারী সংগ্রহ করত ড্যান্স কামরুল। এভাবেই বছরের পর বছর ডান্স ক্লাবের আড়ালেই চলতো নারী পাচার। কয়েকটি ধাপে বিভিন্ন দেশে নারীদের পাচার করে আসছিল এই চক্রটি। আমি ডান্স শেখার জন্য উত্তরবাড্ডা ডিজে কামরুল নামে একটা লোকের সাথে পরিচয় হয়। তার মাধ্যমে তার ক্লাবে গিয়ে কিছুদিন আমি ভালো পারফরমেন্স ডান্সের প্র্যাকটিস করি। প্র্যাকটিস করার কিছুদিন পরে আমার পারফরমেন্স ভালো দেখে সে আমাকে একটা অফার করেছে, বাইরের কান্ট্রিতে গিয়ে তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারবা। ইমরান ভাইয়ের মাধ্যমে আমি সৌদি আরব গেছিলাম, কিন্তু সে আমার অনেক একটা কষ্টের একটা জায়গায় দেয়, কিন্তু আমার ওই জায়গায় খানা ফিনা কিছুই দেয় না। আমি অনেক অত্যাচারে অনেক কষ্ট পরিশ্রম করে আমি 20 তারিখ পর্যন্ত ওই বাসায় থাকি। প্রথমে মেয়েদেরকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে এসে সেফ হাউসে রাখা হয়। সেখানে ভিকটিমদেরকে নাচ শেখানোর কথা বলে নিয়ে আসা হতো। ডিজে কামরুল বা ড্যান্স কামরুল সে 2001 সালে প্রথম সে ঢাকায় আসে এবং সে ঢাকায় রিক্সা চালায়।
এই নারীদেরকে সে প্রথমে তাদেরকে উচ্চবিলাসী স্বপ্ন দেখায়, তাদেরকে উন্নত জীবনের স্বপ্ন দেখায় এবং তাদেরকে ড্যান্স শেখানো বা বিভিন্ন বাইরে পার্শ্ববর্তী দেশে বিভিন্ন ড্যান্স প্রোগ্রামের নামে তাদেরকে নিয়ে সে বিভিন্নভাবে পাচার করত। অভিযানে 53টি পাসপোর্ট, 20টি মোবাইল, বিদেশি মদ, 2টি মোটরসাইকেল সহ নগদ টাকা উদ্ধার করা হয়। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। খুলনা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রায় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গায় আদিয়ান মার্ট লিমিটেড নামে ই কমার্স প্রতিষ্ঠান গঠন করে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করা হতো গ্রাহকদের। পণ্য সরবরাহের নামে বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে প্রায় 8 কোটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটি। প্রতারণার শিকার উজ্জ্বল নামে এক গ্রাহক প্রতিষ্ঠানটির সিইও জুবাইর সিদ্দিক সহ 4 জনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে 4 কর্মকর্তাকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ জানায় ই কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট হতে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছে। আদিয়ান মার্ট লিমিটেডের নামে আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। 2020 সালের ফেব্রুয়ারিতে আদিয়ান মার্ট লিমিটেড নামে ই কমার্স প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। সময় সংবাদ, ঝিনাইদহ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে 5 দিনব্যাপী বইমেলা। শনিবার তৃতীয় দিনে সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা পড়েছেন কবিরা। এদিন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আলোচনায় অংশ নেন লেখক ও সাহিত্যিকরা। বইমেলার বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান সাকি। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে যে অমর 21শে বইমেলা হয় প্রতি বছর, সেই বইমেলাটি কিন্তু বাঙালি সত্তা, বাংলাদেশিদের একটি প্রাণের মেলা। আর তার বাইরে নিউ ইয়র্কের যে বইমেলাটি, সেটি সারা সমস্ত প্রবাসীদের প্রাণের মেলা, নিউ ইয়র্ক বইমেলা। সেই বইমেলার আজকে তৃতীয় দিন। বইমেলা প্রাঙ্গণ থেকে আমি এখন কথা বলছি কাজল আব্দুল্লাহ। আমার পেছনে রয়েছেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভিন। তিনি এই বইমেলায় এসেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে সংস্কৃতি মন্ত্রণালয়ের কি উদ্যোগ রয়েছে যে 30 বছর যাবৎ নিউ ইয়র্কে যে বইমেলাটি হচ্ছে, এই নিয়ে আপনাদের কি কোনো পরিকল্পনা আছে, কোনো সহযোগিতা? অবশ্যই আছে। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, উনি সংস্কৃতি ফ্যামিলির লোক এবং উনি নিজেই আসতেন। উনার বড় ভাই মারা গেছেন, যে কারণে উনি আসতে পারেননি। আমাদের পাঠিয়েছেন, আমাদের সচিব মহোদয় ইন্টারেস্টেড। নট অনলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা সংস্কৃতির প্রতি অত্যন্ত দরদি। উনি জানেন যে বাংলা সংস্কৃতিকে দেশে বিদেশে সম্প্রচার করতে হবে এবং এই যে বইমেলা, নিউ ইয়র্ক বইমেলা, এটা 30 বছর এবং তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর এবং জাতির পিতার 100 বছর। আমরা এই অনুষ্ঠান আজকে করেছি, যেটি বলছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আজকে কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপিত হয়েছে এখানে। এর আগে সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা পাঠে কিন্তু নিউ ইয়র্কের কবি সাহিত্যিকরা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। একটু দেখাতে চাই কাজল আব্দুল্লাহ, আপনার মাধ্যমে নিউ ইয়র্ক বইমেলা প্রাঙ্গণে বইয়ের বেচা কেনা হচ্ছে। কালকে কিন্তু কয়েক লাখ টাকার, যদি বাংলাদেশি অর্থে মুদ্রায় যদি ধরি, তাহলে কয়েক লাখ টাকার বই কিন্তু গতকালকেই বিক্রি হয়েছে। আজকে সেই যদি ধারাবাহিকতাটা থাকে, আজকে ছুটির দিনে অন্তত পক্ষে 20 লাখ টাকার বই এই বইমেলায় বিক্রি হবে, এরকম একটি ধারণা প্রকাশকরা করছেন। 13টি প্রকাশনী সংস্থা, বাংলাদেশ থেকে এসেছে 11টি এবং নিউ ইয়র্ক থেকে 2টি প্রকাশনী সংস্থা এখানে যুক্ত হয়েছে। আমি একটু মেলা প্রাঙ্গণে আপনাদেরকে দেখাবো যে প্রচুর সংখ্যক মানুষ এখানে রয়েছেন। বাংলাদেশের একজন সুপরিচিত লেখক, চিকিৎসক ডক্টর সজল আশফাক আছেন আমাদের সাথে। আমরা একটু বলবো যে করোনা পরিস্থিতি কাটিয়ে এই যে কারোর মুখে কিন্তু মাস্ক নেই, একজন চিকিৎসক হিসেবে এই পরিবেশটা আপনি কিভাবে দেখছেন, কেমন দেখছেন? খুব ভালো, কারণ আপনি জানেন যে নিউ ইয়র্ক কিন্তু করোনা নিয়ন্ত্রণে, যেমন করোনা যেমন অনেক বেশি হয়েছিল, কিন্তু টিকার ব্যাপারেও কিন্তু নিউ ইয়র্ক কিন্তু অনেক এগিয়ে।
তো আমি মনে করি যে আমার এখানে যারা এসছেন তারা সবাই কিন্তু তাদের ডোজগুলো কিন্তু নিয়েছেন এবং সবাই কিন্তু অনেক সচেতনভাবে এই টিকাগুলো নিয়েছেন, সেই কারণে কিন্তু এই সাহসটা আমরা পাচ্ছি এবং আমরা হয়তো বুস্টার ডোজটাও নিব এবং সেই কারণে মনে হয় না খুব একটা ঝুঁকি আছে। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। আমি একটি পরিবারকে পেয়েছি, বাবা তার ছোট সন্তান কন্যা সন্তানকে নিয়ে এসেছে, এই সন্তানটির জন্ম এদেশে, কিন্তু সে এখানে বাংলা শিখেছে, সে এখানে বাংলা গান করে। একটু বলবেন যে বইমেলাটি আপনি কেমন দেখছেন? বইমেলা আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার সন্তানকে নিয়ে এসেছি শুধু বই কেনার জন্য না, আমার সন্তানকে বাংলার সাথে বাঙালিদের সাথে একটা যোগসূত্র যাতে তার থাকে, সেটাই আমরা যারা এই দেশে আমাদের সন্তান যারা বড় হচ্ছে যাতে বাংলাকে না ভুলে, সেটার জন্যই ওই প্রচেষ্টা আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি একটু বইয়ের স্টল দেখাবো যে বইয়ের বেচাকেনা এখানে চলছে। আমি এই মুহূর্তে বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, 21শে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে আমি এই মুহূর্তে কথা বলবো। রথীন্দ্রনাথ রায়, আপনাকে বইমেলার শুভেচ্ছা। এই মেলাটি আপনি কেমন দেখছেন, কেমন লাগছে? আপনার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আপনার সঙ্গীতও শুনেছি। কোভিডের এই সময়ে এর আয়োজন করা সরাসরি, এটা সত্যি অভিনব এবং অনেক সুন্দর যে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজিত এই বইমেলার বয়স 30 বছর এবং এবারের বইমেলাটি একটু অন্য রকমের ব্যাপার আছে। যেমন আমাদের বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, জাতির জনক বঙ্গবন্ধুর 100 বছর জন্মপূর্তি এবং এই বইমেলার 30 বছর। আজকে এখানে শুধু আমরা এখানে প্রবাসীরা নই, ঢাকা থেকে লেখক, প্রকাশক, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবীরা এসছেন এবং আমরা এখানে শুধু বইমেলা না, একটা মিলন মেলায় পরিণত হয়েছে এবং আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে একত্রিত হয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রথীন্দ্রনাথ রায়, আপনাকে অনেক ধন্যবাদ। সাংবাদিক আকবর হায়দার কিরণ রয়েছেন এই বইমেলার সঙ্গে, তিনি অনেক দিন যাবৎ জড়িয়ে রয়েছেন। বইমেলা কেমন লাগছে খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় নেই। আসলে এটা হচ্ছে মিলন মেলা হচ্ছে, যদিও ছোট্ট আকারে, কিন্তু বহুদিন পর আবার মিলন মেলা হচ্ছে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই যে আপনি দেখেন করোনা কাটিয়ে যে একটি উৎসব, সেই উৎসব কিন্তু আরও 2 দিন চলবে। আগামীকালকে যে দিনটি রাত পোহালেই রোববার সাপ্তাহিক ছুটির দিন, ধারণা করা হচ্ছে, আয়োজকরা ধারণা করছেন যে আজকে থেকেও আরও বিপুল সংখ্যক মানুষ বইমেলায় কালকে রোববার ছুটির দিনে হাজির হবেন। এই ছিল বইমেলার প্রাঙ্গণ থেকে সর্বশেষ। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 5 দিন ব্যাপী বইমেলার খবর। মা-ইলিশ সংরক্ষণ কর্মসূচি শেষ হতে না হতেই ফের 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। 30 জুন পর্যন্ত 8 মাস চলবে এই কর্মসূচি। এ সময়ে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এতে হতাশ জেলেরা। কর্মসূচি চলাকালে খাদ্য সহায়তা আরও বাড়ানোর দাবি তাদের। পটুয়াখালী থেকে মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ সংরক্ষণে অক্টোবরে 22 দিন বন্ধ ছিল সাগরে ও নদীতে মাছ ধরা। ফের 1 নভেম্বর থেকে 8 মাস বন্ধ থাকবে জাটকা ধরা। জেলেদের অভিযোগ, 22 দিনের কর্মসূচিতেই তারা ক্ষতিগ্রস্ত। নদীতে জাল ফেললে কিছু জাটকা আটকাবেই। নতুন কর্মসূচিতে তাদের দারিদ্র আরও বাড়বে। তাই প্রকৃত জেলেদের তথ্য হালনাগাদ করে খাদ্য সহায়তার পরিমাণ আরও বাড়ানোর দাবি মৎস্য ব্যবসায়ীদের। আবার ওই 65 দিনের অবরোধ, আমরা পোলা মাইয়া জীব লইয়া কোথায় যাব? বড় জালে যদি জাটকি ধরলে আমাকে জাল শুদ্ধ চালান দিয়ে দেব। যারা তোরা থেকে হুন্ডা চালায়, গাড়ি ঘোড়া চালায়, কৃষি কাজ করে, কিন্তু হেরাই পায়, কিন্তু আমরা জালিয়ারা পাই না। অবরোধের মধ্যে চাল দেন 20 কেজি 30 কেজি হাতে সংসার চলে, চাউলই দিলেন, বাদ বাকি জিনিস কোথায় পাবো আমরা? 8 মাস মাছ না ধরার কারণে যে সহায়তাটা দিচ্ছে, আর্থিক সহায়তা, চাউল গমের সহায়তা, সেটিকে প্রকৃতভাবে নিরূপণ করে সঠিক জেলেদেরকে মধ্যে বিতরণ করার জন্য। জাটকা রক্ষা করলে ইলিশের উৎপাদন বাড়বে, আবার জেলেদেরও এই সময়ে সাহায্য দরকার। তাই বিষয়টি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। কোনোভাবে জেলেরা এই ছোট ইলিশের বাচ্চাগুলোকে বা জাটকাগুলোকে ধরতে না পারে, এই জন্য জেলেদের দিকেও তাকাইতে হবে। কারণ যেহেতু তারা এই মাছ ধরে খায়, তাদের ভিজের ব্যবস্থা করতে হবে, আর্থিক সহযোগিতা সরকার যতটুকু পাবে ব্যবস্থা করতে হবে। 8 মাসের কর্মসূচি চলাকালে প্রকৃত জেলেদের পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস মৎস্য বিভাগের। আমরা বিভিন্ন মত বিনিময় সভা, সচেতনতা সভা, এই কার্যক্রমগুলো আমরা করব। এর পাশাপাশি আমাদের বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদেরকে আমরা গরু বিতরণ, জাল বিতরণ, এই কার্যক্রমগুলো আমাদের
পাশাপাশি অব্যাহত আমাদের থাকবে। পটুয়াখালী জেলায় নিবন্ধিত ৬৭,৬৮০ জন মৎস্যজীবীর মধ্যে ৫৩,০০০ জেলে এই ৮ মাসের ৪ মাস ৪০ কেজি করে ভিজিএফ এর চাল পাবেন। সময় সংবাদ, পটুয়াখালী। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুম শুরুর আগেই সার সংকট দেখা দিয়েছে। সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়া সহ পর্যাপ্ত সার মিলছে না বলে অভিযোগ কৃষক ও খুচরা বিক্রেতাদের। প্রশাসন ও কৃষি বিভাগ বলছে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীর ঘেঁষে চর মুক্তারপুরে খোলা আকাশের নিচে বাফার স্টক করা হয়েছে সার। রাসায়নিক সারের খোলা স্তূপ থেকেই হচ্ছে বস্তাবন্দি, ভর্তি করা হচ্ছে ট্রাকে। এত সার, তারপরও আলু উৎপাদনের শীর্ষ জেলায় মৌসুম শুরুর ঠিক আগে সার সংকট। সিন্ডিকেট করে এই যে মালের দাম টিএসপি মালের দাম 22 টাকা সরকার রেট করছে, এটা কিন্তু এটা আমাকে 34 টাকা কইরা। আর ইউরিয়া সার রেট করে দিছে 16 টাকা, এটা কিন্তু এটা আমাকে 20 টাকা 22 টাকায়। সারটা কিনতে আছে বাড়তি দাম দিয়ে সিন্ডিকেট করে, খুচরা দোকানদার এই কারণে বাড়তি দামে বেচতে আছে। এই জায়গায় আপনার লাগবে 50 টন, ওই জায়গায় যদি আপনার 10 টন থাকে তা মালে তো হাহাকার পড়বে, তখন ঠিক আছে কৃষক বাধ্য আর দামটা নিতেইব। অভিযোগ অস্বীকার করে সার উত্তোলনে নানা রকম চ্যালেঞ্জের কথা জানায় সার ডিলার সমিতি। আমরা টাকা জমা দিচ্ছি, টাকা সারটা পাইতে আমাদের হাতে পাইতে ওরা গড়িমসি করতেছে, ওরা দিতে দেরি করতেছে, যার জন্য এই সমস্যা হইতেছে। প্রশাসন ও কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সার রয়েছে, সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমদানিকারকের কাছ থেকে আমাদের মালটা নিয়মিত ডেলিভারি পেয়ে যায়, আমার মনে হয় যে মার্কেটের চাহিদা থাকবে না। সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে, কোনো ডিলারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চলতি আলু মৌসুমে 13,110 মেট্রিক টন ইউরিয়া, 9,386 মেট্রিক টন টিএসপি ও 9,880 মেট্রিক টন এমওপি সার প্রয়োজন। জেলায় 78 বিসিআইসি ও 153 বিএডিসি ডিলার এবং প্রায় 300 সাব ডিলার রয়েছে। মৌসুমে 38,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নাটোরের বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও এখনও দাম চড়া, এতে লাভবান হচ্ছেন কৃষক। বিস্তারিত জানাতে নাটোর শহরের স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন। ধন্যবাদ কাজল। যে বিষয়টি বলছিলেন, প্রতিদিনই কিন্তু নাটোর শহরের বৃহত্তম পাইকারি সবজির বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়ে পাচ্ছে। সকাল থেকে আমরা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ শীতকালীন সবজির সরবরাহ দেখতে পেয়েছি, কিন্তু এই সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কিন্তু এখনো সাধারণ মানুষের লাগামের মধ্যে আসেনি, এবং দাম লাগানোর মধ্যে না আসার কারণে কিন্তু নাভিশ্বাস উঠে এসেছে সাধারণ মানুষের মধ্যে। তবে যে বিষয়টি কৃষক পর্যায়ে বলছে, তারা কিন্তু কৃষকরা যেটি বলছে যে বর্তমান দামে তারা কিন্তু ভালো ধরনের লাভবান হচ্ছেন। বিশেষ করে সকাল থেকে আমি যে বিষয়টি দেখতে পেয়েছি যে এখান থেকে ফুলকপি প্রতি কেজি 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে, এবং বাঁধাকপির প্রতি পিস 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাউ যে 20 থেকে 25 টাকা পিস বিক্রি হচ্ছে, মূলা 30 থেকে 35 টাকা কেজি, সিম বিশেষ করে 120 থেকে 40 টাকা কেজি, বরবটি 45 থেকে 50 টাকা কেজি, পালং শাক 45 থেকে 50 টাকা কেজি, টমেটো 95 থেকে 100 টাকা, বেগুন 38 থেকে 40 টাকা, পেঁপে 15 থেকে 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলা যেটি আমরা দেখতে পেয়েছি সেটি 10 থেকে 12 টাকা হালির মধ্যে রয়েছে। একটি বিষয় যেটি বলা যেতে পারে যে শীতের যে গতবার কৃষি বিভাগ, স্থানীয় কৃষি বিভাগ 5,500 হেক্টর জমিতে প্রায় 1.25 লাখ মেট্রিক টন শীতকালীন সবজি উৎপাদন করেছিল, এবং দাম গতবারও ভালো অবস্থানে থাকার কারণে কৃষি বিভাগ সেটি এবার প্রায় 6,000 মেট্রিক টন 6,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং এটি প্রায় 1.5 লাখ মেট্রিক টন শীতকালীন সবজি সরবরাহ হবে বলে আশা করা হচ্ছে, উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে কৃষি বিভাগ। একটি বিষয় যেটা আমরা বলতে পারি যে
নাটোর জেলায় উদ্বৃত্ত উৎপাদন হয়ে থাকে কৃষি শীতকালীন সব ধরনের সবজি। বিশেষ করে যেটি আমরা বলতে পারি, কৃষি বিভাগ যেটি বলছে প্রতিদিন জেলার চাহিদা রয়েছে 350 থেকে 400 মেট্রিক টন শীত বিভিন্ন ধরনের সবজি। তবে এটি কিন্তু এখন উৎপাদন হচ্ছে, যেটি কৃষি বিভাগের দাবি 450 থেকে 500 মেট্রিক টন, এবং অনেকদিন সেটি 600 মেট্রিক টনের উপরে কিন্তু সবজি কৃষকরা উৎপাদন করছেন। এবং জেলার বাইরের যেটি চাহিদা রয়েছে ঢাকা সহ রাজধানী সহ বিভিন্ন জেলায়, সে সবজিগুলো কিন্তু স্থানীয় কৃষকরা সরবরাহ করে থাকে। এবং একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে বর্তমান মূল্যতে, অতিরিক্ত মূল্যতে কৃষকদের একটি বড় ধরনের লাভ হচ্ছে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এবার চলতি বছর আবহাওয়া কিন্তু সব দিকে কৃষকদের অনুকূলে রয়েছিল। বড় ধরনের কোনো বন্যা এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকার কারণে কৃষকরা কোনো ক্ষতির মুখে বিশেষ করে পড়েননি বলে যেটি বলছেন। তবে এই পরিস্থিতিতে যেটি বলা হচ্ছে যে বড় ধরনের কোনো ক্ষতির মধ্যে না পড়ার কারণে কৃষকরা একটি ভালো ধরনের উৎপাদন পাচ্ছে। গত বছর যেটি কৃষি বিভাগে যেটি দাবি করা হয়েছিল প্রতি হেক্টরে 15 থেকে 16 মেট্রিক টন সবজি উৎপাদন হলো, এবছর কিন্তু সেই উৎপাদন আরো বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। একটি বিষয় যেটি বলা যেতে পারে যে কৃষকদের অতীতের যে লোকসান, সে লোকসান কাটিয়ে উঠবে বলে কৃষকরা দাবি করেছে। তবে এই সবজি সরবরাহ আর 15 থেকে 20 দিনের মাথায় হাট বাজার গুলোতে স্থানীয় কৃষি বিভাগের মতে প্রতিদিন 600 থেকে 700 মেট্রিক টন সরবরাহ করা হলে সে সময় দাম আবার কমে আসলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে হবে বলে কৃষকরা দাবি করছে। তাই কৃষকদের একটি দাবি, তারা বাজার মনিটর করার জন্য দাবি করছে যে ন্যায্য মূল্য নিশ্চয়তা পান। তো এই ছিল আমার কাছে নাটোর স্টেশন বাজারের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। নাটোর থেকে কাঁচাবাজারের খবর জানাচ্ছেন সহকর্মী আল মামুন। ইমারত নির্মাণ আইন না মেনেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকায় নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। এতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যথাযথ তদারকির অভাবেই অসাধু ভবন মালিকরা এই সুযোগ নিচ্ছে বলে পৌরবাসীর অভিযোগ। পৌর কর্তৃপক্ষ জানায়, ভবন নির্মাণের অনুমতি দেয় জেলা প্রশাসন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় 6 তলার বেশি ভবন নির্মাণে বিধিনিষেধ রয়েছে, তবুও নির্মাণ করা হচ্ছে 14 তলা পর্যন্ত ভবন। ইমারত আইন না মেনে ভবন নির্মাণ করায় আগুন, ভূমিকম্প সহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। 6 তলার উপরে 7, 8, 14 পর্যন্ত ভবন কারা কিভাবে কার অনুমতি নিয়ে নির্মাণ করেছে সেটা আমরা দেখতে চাই। যারা পৌরসভাতে দায়িত্বে আছেন তারা গিয়ে যাতে এই দেওয়ার পরে গিয়ে দেখে আসলে কি 5 তলা বা 6 তলা হচ্ছে না আর উপরে হচ্ছে। পৌর কর্তৃপক্ষ যদি বিল্ডিং কোড বাস্তবায়নে তারা কঠোর হতো, তাহলে আজকে এই ঝুঁকিপূর্ণভাবে এই ধরনের ভবন নির্মাণ হতো না। ওনারা হয়তো দেখা যায় কি উপস্থিত ক্ষেত্রে বলে যে ঠিক আছে আমরা এটা এমক দিন বাস্তবায়ন, কিন্তু আলটিমেটলি দেখা যায় কি তাদের চলে আসার পরে এটা বাস্তবায়নের হার খুবই নগণ্য। পৌর কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখায় অনুমতি মেলে ভবন নির্মাণের। প্রভাবশালী মহলের চাপে ব্যবস্থা নেওয়া যায় না। তাদেরকে আমরা সময় সময় চিঠিপত্র দিছি এবং বন্ধ করার জন্য বলছি। অনেক সময় দেখা যায় প্রভাবশালী মহলের কারণে আমরা হয়তো এগুলি একটা জায়গা স্টপ হয়ে যেতে হচ্ছে। তবে ভবন নির্মাণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কেউ যদি বেআইনি বিল্ডিং তৈরি করেন, এ বিষয়ে অবশ্যই তিনি বেআইনি কাজ করেছেন বিধায় তাকে আইনের আওতায় আনা হবে। প্রায় 18 বর্গ কিলোমিটারের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় 2.25 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ। উত্তরের জনপদ নীলফামারীতে প্রতি বছরই শীতের প্রকোপ বেশি থাকে। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা কমতে থাকায় কুয়াশা ও শীত অনুভূত হতে শুরু হয়েছে। এই মুহূর্তে শহরের ঢেলাপিরা আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। ধন্যবাদ কাজল। উত্তরের জনপদ নীলফামারী কৃষি প্রধান এলাকা, এমনিতেই এখানে শীতের প্রকোপ থাকে বেশি, কারণ এটি হলো হিমালয়ের পাদদেশের একটি অঞ্চল। এই অঞ্চলে প্রতি বছরেই শীতের প্রকোপ প্রচণ্ড বেশি থাকে, কারণ
এখানে এই অঞ্চলে শীতের কারণে প্রতি বছরেই মানুষ প্রচণ্ডভাবে শীতে কষ্ট পায়। নীলফামারী এই গত অক্টোবরের শেষ দিক থেকে এখানে শীতের প্রকোপ শুরু হয়েছে। তাছাড়া সারাদিনের তাপমাত্রাও এখানে প্রতিদিন কমতে শুরু করার কারণে এবং ভোরের দিকে হিমেল বাতাস বইতে শুরু করার কারণে এখানে কিছুটা সকালবেলার দিকে কিছুটা কুয়াশা থাকে এবং শীতের কিছুটা প্রকোপও বাড়তে শুরু করেছে। এইখানে আমরা আবহাওয়া অফিসের সাথে কথাবার্তা বলে যেটি জেনেছি সেটি হলো যে গত এক সপ্তাহ ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 22-এর মধ্যে ওঠানামা করছে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ওঠানামার কারণে এবং হিমেল বাতাসের কারণে উত্তর জনপদের এই নীলফামারীতে শীতের আগমন বার্তা দিয়ে যাচ্ছে মানুষের কাছে। এখানার এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে কথা বললাম, তারা বলছে যে এমনিতেই আমাদের এখানে শীতের প্রকোপ বেশি থাকে, এবারও শীতের আলামত আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখছেন যে অনেকেই ইতিমধ্যেই শীতের কাপড় পরা শুরু করেছে এবং তারা বলছে যে শীত এবারেও হয়তো প্রতিবারের মতনই আমাদের এখানে শীতের প্রকোপটি বেশি থাকবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাজারে বিশেষ করে সৈয়দপুরে এখানে হলো শীতের কাপড়ের একটি বড় বাজার আছে। এখানে জুট কাপড় দিয়ে শীত বস্ত্র তৈরি হয় যা উত্তর জনপদের প্রত্যেকটি এলাকায় এখান থেকে নিয়ে যায়, কারণ এখানে কম দামে এই শীত বস্ত্র উৎপাদন হয়। তারাও ব্যস্ত হয়ে পড়েছে এবং এই ব্যস্ততার প্রতিটি জুট কারখানায় যেখানে জুট কাপড় দিয়ে পণ্য তৈরি হচ্ছে তারা প্রচণ্ড ব্যস্ত দিন কাটাচ্ছে এবং প্রচুর স্টক তারা শীত বস্ত্রের তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে যারা শীতের কাপড় তৈরি করে, কম্বল বা অন্যান্য লেপ ক্যাথা এইগুলো যারা তৈরি করে তারাও ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ আমি আগেই বলেছি যে নীলফামারী হলো উত্তর জনপদের একটি শীত প্রধান এলাকা এবং শীতের আগেই এখানে শীতের প্রস্তুতি চলছে। এই ছিল নীলফামারী থেকে আমার শীতের আগমন নিয়ে সর্বশেষ। কাজল। নীলফামারী থেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল, জানাচ্ছিলেন শীতের শুরুতে আবহাওয়ার খবর। পরের সময় আরও থাকছে জলবায়ু, কোভিড ও অর্থনীতিকে গুরুত্ব দিয়ে ইতালির রোমে চলছে G20 সম্মেলন। ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় বিশ্ব নেতাদের। পাটুরিয়া দৌলদিয়া নৌরুটের পাটুরিয়ার 5 নং ঘাটে আমানত শাহ ফেরি ডুবির পর 5ম দিনের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। সবশেষ পরিস্থিতি জানাতে ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ। কাজল, এই যে আমানত শাহ ফেরি ডুবে যাওয়ার পরে কিন্তু যে যানবাহনগুলো ছিল তা কিন্তু গত রাত পর্যন্ত উদ্ধার অভিযান 4 দিনের মতো শেষ করার সময়ে সবগুলোটা উদ্ধার করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু যে এখন পর্যন্ত 14টি বড় যানবাহন এবং 4টি মোটর বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। সেই ক্ষেত্রে এখন যদি বলি এই পাটুরিয়া ঘাটের এই 5 নম্বর ঘাটটি সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং 4 নম্বর ঘাটের ডাউন পকেট বন্ধ থাকার কারণে আসলে পাটুরিয়া দৌলদিয়া নোটের পাটুরিয়া ঘাট থেকে 3 কিলোমিটার পর্যন্ত তীব্র যানজট রয়েছে, যাটা আসলে আমি ওই যাত্রীদের সাথে কথা বলেছি, যারা যাত্রীরা আমাকে জানিয়েছে তারা কিন্তু কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ধরে এই ঘাট এলাকায় অপেক্ষা করছে। যদি ট্রাক শ্রমিকদের কথা বলি, যানবাহন মালামাল নিয়ে যারা অপেক্ষা করছে তাদের কিন্তু কাঁচা মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কষ্টটুকু কিন্তু একদিনের নয়, 4 দিন 5 দিন ধরে কিন্তু তারা বসে রয়েছে।
হামজাট এবং রুস্তম দিয়ে কিন্তু দুদিন ধরে এই উদ্ধার গতকাল কিন্তু যৌথ উদ্ধার কাজ করেছে পোস্ট গার্ড ফায়ার সার্ভিস এবং তার যে উদ্ধারকারী দলের টিম। তবে আজকেও কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করা হবে 8টার পর থেকে। সেটা হচ্ছে চিরুনি অভিযান, অর্থাৎ এইটা ফেরির ভিতরে যদি কোনো ছোট যানবাহন থাকে এবং সেগুলো উদ্ধার করা হবে। তাছাড়াও কিন্তু আশেপাশে যদি কোনো যানবাহন ভেসে যেয়ে থাকে সেটাগুলো কিন্তু উদ্ধার করা হবে। তবে এটা আমাদের কাছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যে তথ্যটি দিয়েছিল তার থেকে কিন্তু এখন যানবাহন সংখ্যা এ পর্যন্ত 2টা মোটরসাইকেল আরো অতিরিক্ত এই ফেরির থেকে তোলা হয়েছে। অর্থাৎ 40 বছরের এই লক্কর চক্কর ফিটনেসবিহীন এটা আমানত শাহ ফেরিটি এটা যে এখনো পড়ে আছে এইটা উদ্ধারের জন্য কোনো কর্তৃপক্ষই কিন্তু আমাদের কাছে কোনো কথাই বলেনি। কারণ হচ্ছে কি এইটার সক্ষমতা কিন্তু এইটা বিআইডব্লিউটিসি এবং টি এর কিন্তু নেই। সেই ক্ষেত্রে আমি কথা বলেছিলাম উদ্ধারকারী যে দল রয়েছে এখানে, তার যে প্রধান রয়েছে যুগ্ম পরিচালক উদ্ধার বিআইডব্লিউটি ফজলুর রহমান, তিনি আমাকে জানিয়েছে যে আসলে এটা উদ্ধারের জন্য এটা তাদের কোনো সক্ষমতাই নেই। আর সেই জন্য কিন্তু আসলে বিআইডব্লিউটিসি বা নৌ পরিবহন মন্ত্রণালয় পক্ষ থেকে একটা বিষয়টা করা হচ্ছে যে এই যে কোটি কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে এবং এই ঘাটটির সবচাইতে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা আজকের যে যানজটের তীব্র যানজটের যে কারণটি রয়েছে সেটা হচ্ছে এই যে ফেরি ঘাটটি বন্ধ রয়েছে এটার কারণে, যার জন্যে কিন্তু এটা শুধু এই কোটি কোটি টাকার যে সম্পদ নষ্ট হচ্ছে তাই নয়, এই ঘাটটি বন্ধ থাকার কারণে কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের কমপক্ষে আপনার হাজার হাজার মানুষের এই 21টি জেলার মানুষের এখানে কিন্তু কষ্ট করতে হচ্ছে। অন্যদিকে যে কাঁচামালের ব্যবসায়ী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, কাঁচামালের ব্যবসায়ীরা বলছে শুধু ধকল কিন্তু এই দুর্ভোগ কিন্তু শুধু পাটুরিয়া ঘাটে নয় এবং কি তারাও কিন্তু শিমুলা বাংলা বাজার রোডে ব্যবহার করতে পারছে না, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে তারা কষ্ট নিয়ে কিন্তু এই পাটুরিয়া দৌলতদিয়া রোডে ব্যবহার করছে। ব্যবহার করতে গিয়ে তাদের যে সমস্যার সৃষ্টি হচ্ছে যে এখন যে দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধির কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এইটা ঘাট। কারণ হচ্ছে এখানেই তাকে এই দ্রব্যগুলো নিয়ে 3-4 দিন করে অপেক্ষা করতে হচ্ছে, যার জন্য পরিবহনের যে মূল্যটা মানে পরিবহন খরচটা বেড়ে যাচ্ছে এবং কি সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিক ব্যবসায়ীরাও কষ্ট শিকার হচ্ছে। অর্থাৎ দিনের পর দিন তাদেরকে ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। যদি বলি যে পরিবহনের কথা, পরিবহনের যাত্রী কিন্তু যাত্রীদের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছে তারা কেউ কিন্তু রাত একদম মধ্যরাত, কেউ ভোর একদম সন্ধ্যা রাতের এই ঘাটে এসেছে, এখনো তারা পার হতে পারেনি। সেই ক্ষেত্রে যদি যানজটের কথা বলি সেটা কিন্তু একদম চরম আকার ধারণ করেছে দুর্ভোগটা। তবে পাটুরিয়া দৌলতদিয়া রোডের এই যে লক্কর ঝক্কর ফেরি এটা আসলে মেরামত করা নতুন ফেরি দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে তারা কিন্তু দাবি জানিয়েছে এবং প্রত্যেকটা ঘাটকে তারা সচল করার জন্য তারা আসলে আবেদন করেছে, সরকারের প্রতি হস্তক্ষেপ কামনা করেছে। এই ছিল আমার কাছে কাজল পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। কাজল, পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের সবশেষ অবস্থানে আছেন সহকর্মী ইউসুফ আলী। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ সহযোগী নিটিং খাতকে রক্ষায় নতুন করে মূল্য বাস্তবায়ন ও প্রণোদনার দাবি জানিয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জে ভিসিক শিল্পনগরীতে সংগঠনের নিজ কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় এই দাবি জানায় সংগঠনের নেতারা। বক্তারা বলেন, মহামারীকালে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিপর্যয় রোধে সরকার প্রণোদনা দিলেও নিটিং খাতে তা দেওয়া হয়নি। এছাড়াও অর্ডার কমে যাওয়ায় আর্থিক লোকসানে পড়ে প্রায় 2 শতাধিক নিটিং কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এই খাতকে টিকিয়ে রাখতে সরকারের কাছে 3 ক্যাটাগরির নিটিংয়ে রেট বাড়ানোর ঘোষণার বাস্তবায়ন সহ প্রণোদনার দাবি জানান তারা। আমরা মনিটরিং টিম কিন্তু করেছি, যাদের অন্যকে আমরা দেখব তাদের আমাদের টোটাল আইটেম আছে রেট কোটেশন করা 28টার মধ্যে মাত্র আমরা 3টা ইয়ের উপরে আইটেমের উপরে আমরা শুধু রেটটা 2 টাকা করে বাড়াইছি।
বাকি সব অপরিবর্তিত থাকবে, আগের রেডি থাকবে। শুধু এই সামান্য দাবিটুকু যদি মেনে নেয়, অন্তত আমরা লোকসান না করে অন্তত বেঁচে খেয়ে পরে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। EDF Aluminium, redefine possibilities. জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশ্বব্যাপী ন্যূনতম কর্পোরেট কর হারের বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে ইতালির রোমে গতকাল শুরু হয়েছে দুদিনব্যাপী G20 সম্মেলন। প্রথম দিন ন্যূনতম 15% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় দিয়েছেন বিশ্ব নেতারা। আজ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। শনিবার সকালে রোমের লানুভোলো সম্মেলন কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। পরে তার সভাপতিত্বে G20 সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ইতালির প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে বহুপাক্ষিকতা। এছাড়াও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে করোনা ভ্যাকসিন সমহারে সরবরাহ করার কথা জানান তিনি। During the pandemic, they struggled to find new customers. এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে কোভিড, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতি। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা করবেন 20টি শক্তিশালী দেশের নেতারা। এই সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ির বোলসোনারো সহ বিশ্ব নেতারা অংশগ্রহণ করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়ালি অংশ নেন সম্মেলনে। এবারের আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এদিন ইতালির রাষ্ট্রপতি সের্জো মাত্তারেল্লা বিশ্ব নেতাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি। এদিকে G20 সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কিছু সংগঠন। তবে নানা বিধিনিষেধের কারণে এসব সমাবেশে লোক সংখ্যা ছিল খুবই কম। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। বছরে দুইবার সময় পরিবর্তনের নীতি পরিবর্তন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। আগামীতে একক সময় নীতি গ্রহণ করবে ইইউ দেশগুলো। তবে ইতালি এবছর সময় পরিবর্তন করার জন্য জানিয়েছে ইইউকে। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1976 সাল থেকে বছরে ইইউ দেশগুলো তাদের ঘড়ির কাঁটা দুইবার পরিবর্তন করে আসছে। অক্টোবরের শেষ শনিবার দিবাগত রাতে শীতের জন্য এবং মার্চের শেষ শনিবার দিবাগত রাতে গ্রীষ্মের জন্য ঘড়ির কাঁটার সময় পরিবর্তন করা হয় দেশগুলোতে। তবে ইইউ থেকে ইউকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর 2018 সালে এক জনমত সমীক্ষায় দেখা যায় প্রায় 80% ইউরোপিয়ান নাগরিক ঘড়ির কাঁটার সময় পরিবর্তনের বিপক্ষে। 2021 সাল থেকে সময় পরিবর্তন হবে কিনা তার উপর ভোটাভুটির আয়োজন করে। সময় পরিবর্তন বন্ধ করার পক্ষে 410 এবং বিপক্ষে 192 ভোট পড়ে। সিদ্ধান্ত হয় দুইবার ঘড়ির কাঁটা পরিবর্তন না করার। সময় পরিবর্তন না করার পক্ষে ফ্রান্স ও উত্তর ইউরোপের দেশগুলো। তবে ইতালি আনুষ্ঠানিকভাবে শুধু এবছরই সময় পরিবর্তন করার জন্য জানিয়েছে ইইউকে। ইউরোপের দেশগুলো সম্মিলিতভাবে সময়ের পরিবর্তন না করলে ইইউর সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে দেখা দেবে বিশৃঙ্খলা। কারণ ইইউ এর অনেক নাগরিক নিজ দেশে বসবাস করে প্রতিবেশী দেশে কাজকর্ম ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। দেশগুলোর বর্ডার ফ্রি, তাই তারা সকালে গিয়ে আবার সন্ধ্যায় নিজ দেশের ঘরে ফিরে আসেন। এমন ব্যক্তিদের জন্য বারবার সময় পরিবর্তন একটা ভোগান্তির বিষয় বলে মনে করেন ইইউ এর অনেক নেতা। বর্তমানে বাংলাদেশের সঙ্গে শীতে ইউরোপের সময়ের ব্যবধান 5 ঘন্টা আর গ্রীষ্মে 4 ঘন্টা। সময় সংবাদ, ইতালি। বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আবারও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে জার্মানিতে। শনিবার দেশটির রাজধানী বার্লিনে জাতীয় সংসদ ভবনের সামনে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জার্মানিতে। শনিবার বিকেলে বার্লিনের জাতীয় পার্লামেন্টের সামনে বিক্ষোভে অংশ নেন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসীরা। সরকার যথাবিহিত ব্যবস্থা নিক যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো ধরনের এই ধরনের সমস্যা না হয়। বিক্ষোভে দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মূল চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানানো হয়। আমরা চাই কুমিল্লা প্লাস সমগ্র বাংলাদেশ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে সবার ধর্ম সবাই সমানতালে পালন করব। সমাবেশে বক্তারা দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান।
সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত না হলে মুক্তিযুদ্ধের যে মহান আদর্শ সেটি ভুলণ্ঠিত হবে, এমনটাই আশঙ্কা করছে জার্মানির পার্লামেন্টের সামনে যোগ দেয়া সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে জিম প্রতিষ্ঠানের মাধ্যমে অভাবনীয় সাফল্য পেয়েছেন বাংলাদেশি বেলাল হোসেন। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত বডি বিল্ডারদের কাছে তার জিমটি সেরা হিসেবে খ্যাতি পেয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। 2001 সালে দুবাইয়ের জুমেরা এলাকায় ভিআইপি জিম নামে একটি শরীরচর্চা প্রতিষ্ঠানে সাধারণ ক্লার্ক হিসেবে এসেছিলেন মোহাম্মদ বেলাল হোসেন। এরপর ধীরে ধীরে সুপারভাইজার, ট্রেনার, ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের একমাত্র কর্ণধার। এই ধরনের একটি প্রতিষ্ঠান করার ক্ষেত্রে 8 থেকে 10 মিলিয়ন দিরহাম খরচ হয় বলে জানান বিলাল হোসেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 25 কোটি টাকা। এটার পিছনে আমার অনেক পরিশ্রম আছে, বাট দিস পরিশ্রমের পিছনে আসলে যখন একটা জিনিস আপনি ভালোবাসেন বা ইউ লাভ টু ডু দিস, দেন ইউ ডোন্ট ফিল ইন্সপায়ার্ড ফর দ্যাট। তো এটা এই কারণে আমার কাছে এটা পরিশ্রম মনে হয় না। সো সবসময় এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা দিস মাই থিং, আই হ্যাভ টু ডু, এটা আমার জব, আমার করতে হবে। বিলাল হোসেন মালিকানা বুঝে নেয়ার 21 বছর পর আবারও উদ্বোধন করা হচ্ছে ভিআইপি জিম নামে এই প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন বিশ্বের সেরা বডি বিল্ডার রনি কোলম্যান। আরেক লিজেন্ডারি বডি বিল্ডার কেভিন শেব্রনি এই প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য বর্তমানে দুবাই অবস্থান করছেন। আমি অনেক বাঙালি ভাইদেরকে বলবো, আপনারা আপনার ফিটনেসটা ধরে রাখুন, আপনারা আমাদের জিমে আসুন, ভিআইপি জিম। They have very good equipment, so and they have very educated personal trainers. আমাদের অন্য স্টাফ আছে, ট্রেনার, যেমন পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, ইংলিশ আছে, ইউরোপিয়ান আছেন, আরো অনেক আছে। আমরা একসাথে আমরা মিলেমিশে এখানে আছি। Have passion for the thing that you love to do. এই প্রতিষ্ঠানটি ভিআইপিদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাপক ছাড় দিয়েছেন বেলাল হোসেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। একটি সেতু শুধু দুটি জনপদের মধ্যে সংযোগ স্থাপন করেনি, সমৃদ্ধ করেছে শহরের পর্যটন খাতকেও। বলছি পর্তুগালের পোর্তো শহরের দৃষ্টিনন্দন দম লুইস এক সেতুর কথা। ডুরো নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী সেতুটির সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে যান সেখানে। পোর্তো থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। বন্দরনগরী পোর্তো ও ভিলা নোভা দা গায়া, এ দুটো শহরের মাঝখানে সংযোগ স্থাপন করা দৃষ্টিনন্দন সেতু দম লুইস এক। দ্বিতল এই মেটাল ব্রিজটি পর্তুগালের নির্মাণ শৈলীর এক অনন্য উদাহরণ, যেটি নির্মাণ করেছে বিখ্যাত আইফেল টাওয়ারেরই নির্মাতা প্রতিষ্ঠান। সেতুর উপর থেকে দেখা পোর্তোর সৌন্দর্যও নজর কাড়বে যে কারো। 1881 সালে শুরু হয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 5 বছর। এতে ব্যবহার করা 172 মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যানটি তখন কোনো সেতুতে ব্যবহার করা দীর্ঘতম স্প্যান হিসেবেই বিবেচিত। সেতুটির নিচতলা সাধারণ যানবাহন এবং উপরের তলা রাখা হয়েছে ট্রাম এবং পথচারী পারাপারের জন্যে। নির্মাণশৈলীর পাশাপাশি সেতু থেকে পোর্তো ও গায়া একসাথে দুটো শহরের সৌন্দর্য উপভোগ করতে সব ঋতুতেই পর্যটকরা আসেন এখানে। অনেক পর্যটক প্রমোত্তরী বা ঐতিহ্যবাহী ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে দেখেন ডোরো ভ্যালি। ঘুরতে আসেন বাংলাদেশিরাও। ব্রিজও যে পর্যটন আকর্ষণের কেন্দ্র হতে পারে, এটা পোর্তো না আসলে বোঝা যেত না। পোর্তো শহরটি আমরা একদিন নামই শুনেছি, কিন্তু পোর্তো শহর যে এত সুন্দর এবং পর্তুগাল তৈরি হওয়া এই পোর্তোকে ঘিরেই। কারণ পোর্তো যখন খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে আসলে রোমানরা এখানে এসেছিলেন এবং এই পোর্তো দরবেলি দেখেই তারা এখানে সভ্যতা করেন এবং সেই কারণে আজকের এই পর্তুগাল। দম লুইস সেতুর সৌন্দর্যে ম্লান হয়েছে পোর্তো শহরের আরও 5টি দৃষ্টিনন্দন সেতু। তবে পোর্তো শহরের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের নিদর্শন দেখতেও পর্যটকদের গন্তব্য পোর্তো। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পোর্তো, পর্তুগাল। চীন থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনার মৃতের সংখ্যা ছাড়ালো 50 লাখ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটার জানিয়েছে আক্রান্ত হয়েছেন প্রায় 25 কোটি মানুষ। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, আর তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে যেভাবে মৃত্যু হচ্ছে তা অব্যাহত থাকলে মৃতের সংখ্যা কত দাঁড়াবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মহামারী করোনা। শহরটিতে 2020-এর 11 জানুয়ারি করোনা সংক্রমণে প্রথম কারো মৃত্যু হয়।
এরপর থেকে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন জায়গায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে উদ্বেগজনক হারে। 2 বছরের মাথায় শনিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে করোনায় বিশ্বজুড়ে মৃত্যু 50 লাখ ছাড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা প্রায় 25 কোটি। তবে সুস্থ হয়েছেন 22 কোটির বেশি। জরিপ সংস্থাটির তালিকা অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4 কোটি 70 লাখ, আর মৃতের সংখ্যা প্রায় 7,70,000। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছেন 3 কোটি 40 লাখ মানুষ, আর মৃত্যু 4.5 লাখের বেশি। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ব্রাজিল। তালিকার তৃতীয় অবস্থানে আছে দেশটি। এ পর্যন্ত ব্রাজিলে মারা গেছেন 6 লাখের বেশি। এরপর মৃতের সংখ্যা লাখের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইরান, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ আছে। তবে যে চীন থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল সেখানে মোট মৃতের সংখ্যা 4,600 কিছু বেশি। মহামারীটি মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। এরপরও এর বিস্তার কমছে না, উল্টো নতুন নতুন ধরনে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তাই কোথায় গিয়ে এর মৃত্যুর সংখ্যা পৌঁছাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাহানুল রানা, সময় সংবাদ। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের দ্বিধা বিভক্তি দূর না হলেও সুর পাল্টাল যুক্তরাষ্ট্র। চীনের গবেষণাগারে জৈব অস্ত্র হিসেবে এটি তৈরি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা বলছেন করোনার উৎস হয়তো কখনোই চিহ্নিত করা সম্ভব হবে না। এদিকে ভাইরাসের উৎস খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উপর নির্ভর করার পদক্ষেপটিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রহসন বলে অভিযোগ করেছে চীন। জীবজন্তু থেকে মানুষের মধ্যে করোনা ছড়িয়েছে নাকি চীনের গবেষণাগারে তৈরির পর এটি ছড়িয়ে দেওয়া হয়েছে, এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য মানুষের শরীরে করোনা ছড়ানো হয়েছে এমন ধারণার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। করোনা ভাইরাসের উৎস সম্পর্কে সুনির্দিষ্ট করে হয়তো কখনোই জানা যাবে না বলে মনে করছেন তারা। শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে করোনা ভাইরাসের সম্ভাব্য উৎস নিয়ে এখনও গোয়েন্দা সংস্থাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনের সমালোচনা করেছে চীন। শুরু থেকেই করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, উহানের গবেষণাগার থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাইরাসটিকে ছড়ানো হয়েছে, আর চীন এই তথ্য বিশ্ববাসীর কাছে গোপন করেছে। ভাইরাসের উৎস সম্পর্কে চীন পর্যাপ্ত সহযোগিতা না করায় এর উৎস হয়তো কখনোই জানা যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। সর্বপ্রথম 2019 সালে চীনের উহান থেকে এই করোনা ভাইরাস ছড়ায়। প্রাকৃতিকভাবে কাঁচা বাজার থেকে মানুষের শরীরে এটি ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চীনের গবেষকরা। এদিকে করোনা ভাইরাসের উৎস তদন্তে চীনকে আরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে WHO। এ বিষয়ে তদন্তের জন্য নতুন একটি টাস্ক ফোর্স গঠন করেছে সংস্থাটি। WHO বলছে কিভাবে করোনার সূত্রপাত হলো তা খুঁজে বের করতেই এই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সই শেষ সুযোগ করোনার 17 কোটি টাকা ঘাটতি বাজেট পূরণের চ্যালেঞ্জ নিয়ে শেষ হলো বাফুফের বর্তমান কমিটির প্রথম AGM। 2022 সালের বাজেটে সম্ভাব্য আকার দেওয়া হয়েছে 41 কোটি টাকা। এছাড়া কংগ্রেসে 2020 সালের বাজেট অনুমোদিত হয়। AGM-এ 136 কাউন্সিলের মধ্যে 6 জন অনুপস্থিত ছিলেন। কাজী সালাউদ্দিনের চতুর্থ মেয়াদের প্রথম AGM, তাও আবার নির্বাচিত হয়ে আসার 1 বছরের মাথায় করায় সবার আগ্রহ ছিল তুঙ্গে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে হাজির বাফুফের 136 ডেলিগেটের প্রায় সবাই। শুরুতে 2020 সালের অডিটর্স রিপোর্ট উপস্থাপন ও অনুমোদিত হয়। এরপর 2021 সালের প্রায় 42 কোটি টাকার বাজেট উত্থাপন করা হয় ডেলিগেটদের মাঝে, যেখানে আয় ও ব্যয়ের পার্থক্য ছিল 17 কোটি টাকা। এই টাকা আসবে কোথা থেকে? 17 কোটি টাকার ঘাটতিটা কোত্থেকে আসবে? সো ফর হুইচ BFF উইল ওয়ার্ক, আমরা আমাদের স্পন্সরের কাছ থেকে আমরা আমাদের বিভিন্ন প্যাট্রন বা যেভাবেই বাফুফে আসলে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, যেটা বাফুফে আমরাও কমিট করেছি যে আমরা আমাদের যে ঘাটতি বাজেট এটা, বাট এই ঘাটতিটা আসলে পুষিয়ে নেওয়ার জন্য এক্সপেন্ডিচার ছিল প্রায় ওভার 20 ক্রোর্স। এখানে কিছু ঘাটতি আছে, সেটা আমরা হয়তো চেষ্টা করছি। AGM-এ প্রাধান্য পায় দেশের 64 জেলায় লীগ আয়োজন নিয়ে, যা করতে ব্যর্থ বেশিরভাগ কাউন্সিলররা, যে কারণে ক্ষুব্ধ বাফুফে সভাপতি। কোনো মেম্বারের কোনো রকম
136 কাউন্সিলের কারো কোনো অবজেকশন নাই, বিকজ এই ডকুমেন্টগুলো তারা মার্শালিং আগে পেয়েছে, দে হ্যাভ ডান দেয়ার স্টাডি। তবে সারা দেশের ক্লাবগুলোকে এজিএমে কথা বলতে না দেয়ায় আক্ষেপ ছিল কিছু ডেলিগেটদের মনে। ক্লাবগুলো প্লেয়ার পাইতো না যদি জেলারা আসলে উদ্যোগী না হইতো, সেক্ষেত্রে এই জায়গাটা একটু মতদণ্ড ছিল। মাদক ব্যবসায়ী ক্রীড়াঙ্গন আসতে চায়, মাদক ব্যবসায়ী রেফারি লাইসেন্স দিতে চায়, এগুলি আমাদের প্রেসিডেন্টকে আমি অবগত করেছি, যাতে কোনো মাদক ব্যবসায়ী ডিএফএ ডিএসএতে আসতে না পারে। উনি চেয়েছেন সকল জেলা যেন উদ্যোগ নেয় লিগ শুরুর, যদি এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে বাফুফের সাথে যোগাযোগ করতে তারা যথাসম্ভব চেষ্টা করবেন। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সাফের ভুল থেকে শিক্ষা নিয়ে 4 জাতি টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ফরওয়ার্ডদের কিভাবে গোলে ফেরানো যায় তাই নিয়ে চলছে কোচের প্রচেষ্টা। প্রস্তুতি সঠিক হলে বাংলাদেশ আসরে ফাইনাল খেলবে বলে মনে করছেন ফুটবলাররা। এদিকে টানা খেলার মধ্যে থাকায় ফুটবলারদের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ইভান রাজলক। কোনো টুর্নামেন্ট সামনে এলেই ফুটবলারদের অনুশীলনের এই চিত্রটা গতানুগতিক। অনেক প্রত্যাশা আর স্বপ্নের ফানুস উড়ে শুরু হয় এক একটি আসর, কিন্তু দিন শেষে হতাশার বৃত্তেই ঘুরপাক খায় শিরোপার সমীকরণ। বাংলাদেশের সাফ হতাশার স্মৃতি এখনও তাজা। এর মাঝেই প্রস্তুতি নিতে হচ্ছে নতুন টুর্নামেন্টের জন্য। আবারও পুরনো লক্ষ্য, আবারও একই প্রতিশ্রুতি। তাতে গা ভাসানোর কোনো কারণ নেই, কারণ ফুটবলাররা যে বারংবারই ব্যর্থ আশার সলতে জ্বালাতে। সাফে আমাদের কি ভুলগুলো হয়েছে ওগুলোর উপর ভিত্তি করে এই ট্রেনিংটা মূলত অ্যাটাকিংয়ে বেশি মনোযোগ ছিল আজকে আমাদের প্র্যাকটিসে। যেহেতু আমরা এই কিছুদিন আগে সাফ খেলছি, সবার মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমরা এই 4 জাতি শ্রীলঙ্কার যেটা টুর্নামেন্ট হচ্ছে আমরা সেখানে ভালো একটা রেজাল্ট করবো, আশা করি ফাইনাল খেলবো। আমরা বেশিরভাগই মানে ডিফেন্ডিং ফুটবল খেলি, ডিফেন্স করে তারপর আমাদের এটাকে যাইতে হয় আর কি। তো আমরা নিচ থেকে আসার পর উপরে ওইরকমভাবে করতে পারি না, কারণ যার কারণে মিস হয়ে যায়। প্লেয়ার তো সবভাবে পরিপূর্ণ থাকে না, অনেকেরই অনেকটা থাকে। তো আমি চেষ্টা করতেছি এগুলো নিয়ে আর কাজ করতেছি, কোচের কাছে জিজ্ঞাসা করতেছি কী করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, তো কোচের কাছ থেকে জানতেছি। গেল কমাস ধরেই টানা খেলার মধ্যে লাল সবুজরা, তাতে ফুটবলারদের ক্লান্তি ভর করা স্বাভাবিক। সঙ্গে অবসাদ আর ফিটনেসের সমস্যাও আসতে পারে, তবে বর্তমানে দলটিতে কারো এ ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন ফিটনেস ট্রেইনার। এটা ঠিক, ফুটবলাররা টানা খেলার মধ্যে আছে, তাতে ওদের ক্লান্তি ভর করা স্বাভাবিক। তবে কদিনের বিশ্রামে ওরা চাঙ্গা হয়ে উঠেছে। এছাড়া ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের জন্য এখনও পুরো দল পায়নি বাফুফে। তবে এএফসি অনূর্ধ্ব 23 বাছাই শেষে সবাই যুক্ত হবেন বলে আশা করছে ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বড় কোনো অগ্রগতি নেই নোয়াখালীতে মণ্ডপে হামলার ঘটনা তদন্তে। নির্দেশনার পরও বেশিরভাগ মন্দিরে বসেনি সিসিটিভি ক্যামেরা, পাওয়া যায়নি ঘটনাস্থলের ফুটেজ। নিষিদ্ধ তবুও হাজারের ওপর পলিথিন কারখানা পুরান ঢাকায়। রাতের আধারেই ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। জড়িত পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্টদের। বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ স্কটল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ তুলে ধরবেন 3 প্রস্তাবনা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় খুললেও এখনও অনলাইন নির্ভরশীল বেসরকারি বিশ্ববিদ্যালয় কবে খুলবে হয়নি চূড়ান্ত। ভ্যাকসিন পায়নি অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ে।